প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল। হোপফুলি গিফট টুডে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি নন ক্রেডিট ইংলিশ 2025 অর 2026 অর্থাৎ 2025 এর শেষে অথবা 2026 এর শুরুতে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমি এই অনার্স সেকেন্ড ইয়ারে তোমরা যারা ইংলিশ পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে গ্রামার পার্ট থেকে ক্লাসটি নিয়ে এসেছি। আজকে আমি সেন্টেন্স কারেকশনের উপর তোমাদের যে 5 মার্ক রয়েছে এই 5 মার্কের কিভাবে তোমরা ফুল অ্যানসার করতে পারো আজকের ক্লাসটিতে আমি সম্পূর্ণ আমি আর কি দেখানোর চেষ্টা করব। একেবারে রুলস উদাহরণ সম্পূর্ণ, যাতে করে তোমরা ক্লিয়ারলি পরিপূর্ণতা পাও বা পরিপূর্ণভাবে এই ক্লাসটিতে বুঝতে পারো, যেখান থেকে তোমরা পরীক্ষায় সুন্দরভাবে অ্যানসার করে আসতে পারবা, রাইট? তো আমি এখানে 1 নম্বর রুলস এখানে দিয়েছি, যখন তুলনা অর্থ প্রকাশ করতে চায় তখন বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে আর তখন অ্যাজ বসবে। শুধু নাউন এবং প্রোনাউন থাকলে সেক্ষেত্রে তোমাদেরকে লাইক বসাতে হয়, কিন্তু আসলে তোমাদের যখন কারেকশনে কোশ্চেন দেওয়া থাকবে তখন তোমাদের লাইকের জায়গায় অ্যাজ বসাতে হবে। এটি হচ্ছে মুখ্য বিষয়। তো আমি এখানে উদাহরণ দিয়েছি, উদাহরণ যদি দেখো এখানে উদাহরণটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবা। হি স্পিক্স লাইক হি ওয়ার এ টিচার। হি স্পিক্স লাইক হি ওয়ার এ টিচার। আমি এখানে অ্যানসার দিয়েছি, দেখো এখানে লাইক রয়েছে, তার মানে এই বাক্যটির অর্থ হলো সে এমন ভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক। হি স্পিক্স লাইক হি ওয়ার এ টিচার। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক, তার মানে এই বাক্যে কিন্তু তুলনা অর্থে প্রকাশ পাচ্ছে, তুলনা অর্থটা প্রকাশ পাচ্ছে। আমি বলছি যে যদি তুলনা অর্থ প্রকাশ পায় সেক্ষেত্রে তোমাদের লাইকের জায়গায় তোমাদেরকে অ্যাজ বসাতে হবে। আমি এখানে অ্যাজ বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, রাইট? আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছো। রুলস নাম্বার 2 এ আমি এখানে দেখিয়েছি যে ফেয়ার থাকলে লেস হয়, ঠিক আছে? ফেয়ার থাকলে লেস হয়, আবার লেস থাকলে ফেয়ার হয়। এখন লেস থাকলে কখন ফেয়ার হয় সেটি আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো রুল নাম্বার এখানে দেওয়া আছে, রুল নাম্বার 2 এ কাউন্টেবল নাউনের আগে ফেয়ার বসে। কাউন্টেবল নাউনটা কি? যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায় না। এখন আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউন কোনগুলো সেগুলো তোমরা অবশ্যই জানো, তার মধ্যে আমি তোমাদেরকে মনে রাখার জন্য এখানে টিপস দিয়েছি। যেমন কাউন্টেবল নাউন গুলো হলো ফ্রেন্ডস, বুকস, পেন, স্টুডেন্ট, এগুলো কিন্তু তোমাদের গণনা করা যায়, তাই এইগুলোর সামনে তোমাদেরকে ফেয়ার বসাতে হয়। আর আনকাউন্টেবল নাউন গুলো হচ্ছে যেগুলো গণনা করা যায় না, সেটা হচ্ছে ওয়াটার, মিল্ক, মানি, ঠিক আছে? তারপর টাইম, সময়কে কখনো গণনা করা যায় না, পানিকে কখনো গণনা করা যায় না, নাকি অনুমান করা যায়, ঠিক আছে? বা একটা পানি যেমন লিটারে মাপা যায়। কিন্তু এই যে ফ্রেন্ড, তোমার কয়টা বন্ধু আছে, সেখানে কয়টা বুক আছে বা বই আছে, সেখানে কয়টি কলম আছে, সেখানে কয়জন ছাত্রছাত্রী রয়েছে, এগুলো কিন্তু সহজেই গণনা করা যায়। যেগুলো গণনা করা যায় সেখানে অবশ্যই তোমরা ফেয়ার বসাবা, আর যেখানে গণনা করা যায় না সেখানে তোমরা কি বসাবা? লেস বসাবা। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, দেখো হি হ্যাজ লেস ফ্রেন্ড, তার মানে এখানে ফ্রেন্ডস রয়েছে, ঠিক আছে? মানে তার বন্ধু আমার চেয়ে কম। হি হ্যাজ লেস ফ্রেন্ড দেন মি, হি হ্যাজ লেস ফ্রেন্ড দেন মি, তার মানে তার বন্ধু আমার চেয়ে কম, ঠিক আছে? তার মানে এখানে ফ্রেন্ডস যেহেতু বোঝাচ্ছে, ফ্রেন্ডস গণনা করা যায়, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে লেস না বসিয়ে তোমাদেরকে ফেয়ার বসাতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 3 নম্বর রুলসে চলে আসি। 3 নম্বর রুলসটা কি বলতেছে? ডিউ টু থাকলে ওয়িং টু বসাতে হবে। দ্যাটস মিন ইজ এ কমন অ্যাফেয়ার্স, রাইট? তো এখানে দেখো রুলসটা হচ্ছে ডিউ টু যদি বসে, এই কখন বসে? ভার্ব টু বি এর পরে, আর ওয়িং টু বসে সরাসরি কোনো কারণ বোঝাতে। ডিউটি তখন বসে যখন ভার্ব টু বি থাকে, তাহলে এরপরে কি বসে? ডিউ টু বসে। আর ওয়িং টু কখন বসে? যখন কোনো বাক্যে কারণ বোঝাচ্ছে, কোনো কিছু কারণ বোঝাচ্ছে, তখন তোমাদেরকে ওয়িং টু বসাতে হয়। ইন্টারসেন্স হিসাবে জেনে রাখা ভালো, ঠিক আছে? পরীক্ষায় ইন্টারসেন্স হিসাবে জেনে রাখা ভালো। এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু হেভি রেইন, তার মানে প্রচন্ড বৃষ্টির কারণে খেলা বাতিল হয়েছে।
দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু হেভি রেইন। তার মানে দেখো তো এখানে বোঝাচ্ছে যে প্রচন্ড বৃষ্টির কারণে, তার মানে কোন কারণে? বৃষ্টির কারণে, প্রচন্ড বৃষ্টির কারণে। সুতরাং এইরকম যখন কারণ বোঝাবে তখন কিন্তু তোমাদের ডিউ টুর জায়গায় ওয়িং টু বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হবে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ওয়িং টু হেভি রেইন, ঠিক আছে? তো আশা করি তোমরা এই রুলটা বুঝতে পেরেছো যে ডিউ টু কখন বসাবা, ওয়িং টু কখন বসাবা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইওর গ্রামার রুলস, রাইট? অনার্স সেকেন্ড ইয়ারে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম পরীক্ষায় এই রুলস দ্বারা প্রশ্ন আসে। তো এখানে আমি রুলসটা দিয়েছি ক্লাইমেট, দ্যাটস মিন ক্লাইমেট। তোমরা ক্লাইমেট আর ওয়েদার, ঠিক আছে, অনেক সময় গোলমাল পাকিয়ে ফেলো। আমি আজকে পরিপূর্ণভাবে এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। দেখো ক্লাইমেটটা কখন হয়? ক্লাইমেট হলো দীর্ঘমেয়াদী আবহাওয়ার অবস্থা। যখন তোমরা বুঝবা দীর্ঘমেয়াদী আবহাওয়া এরকম যখন বোঝায় তখন তোমাদেরকে ব্যবহার করতে হবে ক্লাইমেট, ক্লাইমেট, ঠিক আছে? আর ওয়েদার তোমরা কখন ব্যবহার করবা, ঠিক আছে? তোমরা অনেক সময় ভাবো যে আজকের এই ওয়েদারটা খুব ভালো, মানে স্বল্পক্ষণে, টুডে, ঠিক আছে, বা কিছুক্ষণের মধ্যে এই আবহাওয়াটা চেঞ্জ হলো, তার মানে ওয়েদারটা পরিবর্তন হলো। এই যে স্বল্প সময়, অল্প সময়, ঠিক আছে, এই ধরনের বোঝাতে তোমাদের ওয়েদার ব্যবহার করতে হয়। আর দীর্ঘ সময়, ঠিক আছে, 2-1 বছর, ঠিক আছে, এরকম অবস্থা বোঝালে তোমাদেরকে ক্লাইমেট ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আমি এক্সাম্পল এখানে দিয়েছি, দ্য ক্লাইমেট ইজ ব্যাড টুডে, দ্য ক্লাইমেট ইজ ব্যাড টুডে, আজ আবহাওয়া খারাপ। তার মানে এখানে টুডে মানে আজ, তার মানে দিন বোঝাচ্ছে। একদিনের যে আবহাওয়া ক্ষেত্রে এখানে কখনো ক্লাইমেট বসবে না, এখানে কি বসবে? ওয়েদার। আজকের আবহাওয়া খুবই খারাপ, ঠিক আছে? এখানে যদি ভেরি দেয় তাহলে খুবই খারাপ, আর যদি ভেরি এখানে নেই সুতরাং এখানে হবে আজ আবহাওয়া খুব খারাপ, রাইট? তো তোমরা এই বিষয়টা একেবারে বুঝিয়ে কি পড়বা, ঠিক আছে? যে কোনো জিনিস পড়ার আগে বুঝতে হয়, তাহলে ওই জিনিসটা তোমাদের মেমোরিতে অবশ্যই ক্যাচ করে এবং বেশি দিন স্থায়িত্ব পায়। কাজেই বুঝে পড়ার চেষ্টা করবা, রাইট? আচ্ছা, আমরা 5 নম্বর রুলসে আসি। 5 নম্বর রুলস, এই যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে পোয়েট্রি এন্ড পোয়েমস, ঠিক আছে, তার মানে সাহিত্য এবং কবিতা। রুলস নাম্বার দেখো যে পোয়েট্রি হলো একটা সাহিত্য রূপ, এটা হচ্ছে আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না। আর পোয়েমস হলো গাণিতিক সংখ্যা অনুযায়ী কবিতা, যেটা কাউন্টেবল নাউন, ঠিক আছে? আমি কয়টা কবিতা লিখি, আমি কয়টা কবিতা পড়ি, আমি কার কবিতা লিখি, কার কবিতা পড়ি, আমি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ি বা কাজী নজরুলের কবিতা আবৃত্তি করি, রবীন্দ্রনাথের পড়তে পারি, এনি হাউ। সো যেগুলো গণনা করা যায় সেক্ষেত্রে তোমাদেরকে পোয়েমস বসাতে হবে, আর যেগুলো গণনা করা যায় না সেক্ষেত্রে মোর জান তোমরা কি বসাবা? পোয়েট্রি বসাবা। তবে তোমাদের কারেকশনের রুলস এর ক্ষেত্রে এই ধরনের ক্রিয়েটিভিটি তোমাদের থাকতে হবে, এই ধরনের ভুলগুলো যাতে তোমরা সঠিক করতে পারো, এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু দিয়ে তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষা আসবে যে আসলে দুটো তো ঠিক, আমরা কোনটা বসাবো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কোনটি গণনা করা যায়, গণনা করা গেলে অবশ্যই তোমাদেরকে পোয়েমস বসাতে হবে, আর যদি গণনা করা না যায় সেক্ষেত্রে পোয়েট্রি বসাতে হবে, রাইট? দ্যাটস মিন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি রাইটস পোয়েট্রিজ, ঠিক আছে, সে সুন্দর কবিতা লেখে, হি রাইটস পোয়েট্রিজ, সে সুন্দর কবিতা লেখে। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো সে সুন্দর কবিতা লেখে, তার মানে কবিতা লিখতেছে, ঠিক আছে? এখানে অবশ্যই তোমাদেরকে অ্যান্সার করতে হবে হি রাইটস বিউটিফুল পোয়েমস, ঠিক আছে? তার মানে এখানে তোমাদের পোয়েমস বসাতে হবে। তোমরা একটা অ্যাডজেক্টিভ যদি বসাও, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বিউটিফুল বসালে তোমাদের আরো সেন্টেন্সটি ভালো হয়। রাইট, হি রাইটস বিউটিফুল পোয়েমস, সে সুন্দর কবিতা লেখে। আই অ্যাম রাইটস বিউটিফুল পোয়েমস, আমি সুন্দর কবিতা লিখি, রাইটস? যেভাবে তোমরা ব্যাখ্যা করতে চাও সেভাবেই হবে। তোমাদের এক টিপস দিচ্ছি, এই যে পোয়েমস মানে পোয়েট্রি হচ্ছে সাহিত্যের ধারা, পোয়েট্রি মানে সাহিত্যের ধারা, আর পোয়েম মানে হচ্ছে এক একটি কবিতা যা গণনা করা যায়, ঠিক আছে? এটা টিপস দিয়ে দিলাম, যাও তোমরা অবশ্যই মনে রাখবা এইভাবে। আচ্ছা, এবারে 6 নম্বর রুলসে আসি। 6 নম্বর রুলস
বর্তমানকার সময়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে ডেভিডেড টু আর আছে এডিক্টেড টু। এডিক্টেড টু, ডেভিডেড টু আর এডিক্টেড টু, ঠিক আছে। তো রুলস নাম্বার এখানে বলা হয়েছে ডেভিডেড টু বোঝায় ভালো কাজে নিবেদিত আর এডিক্টেড টু বোঝায় খারাপ অভ্যাসে আসক্ত হওয়া, ঠিক আছে। ভালো কাজগুলো কোনগুলো? ভালো কাজগুলো হচ্ছে আমি পড়ায় আসক্ত হয়েছি, ঠিক আছে, আমি ভালো কাজটি করতে আসক্ত হয়েছি। অনেক স্টুডেন্ট আছে যে তারা বেশি বেশি পড়ে, সব সময় তারা পড়তেই থাকে। এই যে পড়ার মধ্যে একটা আসক্ত যখন হবে তখন তোমাদের ডেভিডেড টু বসাতে হবে। আর অনেক সময় দেখা যায় যে ছেলেটি কি কিসে অ্যাডিক্টেড? স্মোকিং, ড্রাগস, গ্যাম্বলিংস। অনেক সময় সে ড্রাগে আসক্ত হয়ে যায়, ঠিক আছে, স্মোকিং এ আসক্ত হয়ে যায়, গ্যাম্বলিং এ আসক্ত হয়ে যায়। এরকম খারাপ কাজে যখন আসক্ত হয় তখন তোমাদেরকে অ্যাডিক্টেড টু বসাতে হয়। আর যদি ভালো কাজে যদি আসক্ত হয় তখন তোমাকে ডেভিডেড টু বসাতে হয়। যেমন ওয়ারশিপস, লাভ, স্টাডি, ডিউটি, সে ভালো ডিউটি করতেছে, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ড গুলোর সামনে তোমাদেরকে কি বসাতে হবে? ডেভিডেড টু। আর এডিক্টেড টু কখন বসবে? ড্রাগস, স্মোকিং, গ্যাম্বলিংস, খারাপ আসক্ত হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে অ্যাডিক্টেড টু বসাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা 7 নম্বরে আমরা আসি। 7 নম্বরে কি বলা হচ্ছে যে এফেক্ট আর হচ্ছে ইফেক্ট। ইফেক্ট এন্ড এফেক্ট, তার মানে দুটোই একই উচ্চারণ, জাস্ট প্রথম অক্ষরটা ই আর এর হচ্ছে প্রথম অক্ষরটা এ। তো এই ইফেক্ট কোথায় বসাবো আর এফেক্ট কোথায় বসাবো সেটি এখন আমরা দেখব, কারণ এই দুইটি ওয়ার্ড দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বা আসে, ঠিক আছে। তাই আমরা পরিষ্কার হয়ে যাই। যেমন রুল নাম্বার এখানে বলা হচ্ছে যে এফেক্ট হলো ভার্ব, যার মানে প্রভাব ফেলা। এফেক্ট মানে কি? ভার্ব। এফেক্ট হলো হচ্ছে ভার্ব, যার মানে কি? প্রভাব ফেলা। আর ইফেক্ট হচ্ছে একটা নাউন, অনেক সময় ভাব হিসেবে ব্যবহৃত হয় পরিবর্তন ঘটানোর অর্থে। অনেক সময় কি ইফেক্টটা কি ভাব অর্থেও ব্যবহার হয়, যদিও সে নাউন, কিন্তু ভাব অর্থে ব্যবহার হয় পরিবর্তন ঘটনার অর্থে, ঠিক আছে, পরিবর্তন ঘটনার অর্থে। আমি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে বলা হচ্ছে দেখো হিজ হেলথ ওয়াজ ইফেক্ট বাই স্ট্রেস। আবার এখানে নিচে দিয়েছে হিজ হেলথ ওয়াজ এফেক্টেড বাই স্ট্রেস, ঠিক আছে। তো এখানে যখন তোমরা দেখবা যে ইফেক্টেড রয়েছে তখন তোমরা এফেক্টেড বসিয়ে দিবা, হয়ে যাবে। একেবারে সোজা এখানে অ্যান্সার করার সোজা উপায় আছে, ইফেক্টেড থাকলে এফেক্টেড বসাবা, দ্যাটস ইট, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 8 নম্বরে আসি। 8 নম্বরে কি বলতেছে যে স্যাংস থাকলে ড্রেন্ট হবে, ড্রেন্ট, ঠিক আছে। তো সিং স্যাংস বসে জিনিস বা জাহাজের জন্য, সিং, স্যাং এগুলো বসে কি? জিনিস বা জাহাজের জন্য। আর ড্রো এবং ড্রেন্ট, ড্রোন এবং ড্রেন্ট বসে জীবন্ত প্রাণীর জন্য। এক্সাম্পল, দ্য ম্যান স্যাঙ্কস ইন দ্য রিভার, মানুষটি নদীতে ডুবে গিয়েছিল, মানুষটি নদীতে ডুবে গিয়েছিল। দ্য ম্যান স্যাঙ্কস ইন দ্য রিভার, মানুষটি নদীতে ডুবে গিয়েছিল, ঠিক আছে। তো আমি বলেছি জীবন্ত প্রাণীর ক্ষেত্রে ড্রেন বা ড্রেন্ট বসে, আর জিনিস বা জাহাজের ক্ষেত্রে কি বসে? স্যাঙ্কস বসে, রাইট। তো প্রথমটি হচ্ছে জিনিস বা জাহাজকেই, যেমন জাহাজ নদীতে ডুবে যায় সেক্ষেত্রে স্যাঙ্কস বসবে। আর যদি মানুষ, দ্য ম্যান ড্রেন ইন দিস রিভার, মানুষ যদি ডুবে যায় সেক্ষেত্রে ড্রেন্ট বসবে, রাইট। আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই হ্যান্ড নোট করে রেখো, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমরা, ঠিক আছে, নোট করে রাখতে পারো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে আমার পিডিএফ হ্যান্ড নোট থেকে এই ক্লাসগুলো দিচ্ছি। তোমরা যারা এই ক্লাসটিতে জয়েন হয়েছো আমার পিডিএফ হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারো, ঠিক আছে। পিডিএফ হ্যান্ড নোটটিতে সকল প্রকার কোশ্চেন এন্ড অ্যান্সার এবং সলিউশন পাবা, কিভাবে তোমরা পাস মার্ক তুলবা এবং ভালো রেজাল্ট করবা, দ্যাটস মিন এখান থেকে তোমরা সকল ক্লাসগুলো পাচ্ছ, ঠিক আছে। আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো দিবা, যারা ইউটিউব থেকে দেখতেছো আমার ফেসবুক পেজটা যদি ফলো দাও, ঠিক আছে, সেখানেও তোমরা সেম ভিডিওগুলো পেয়ে যাবা বা সেম ক্লাসগুলো পেয়ে যাবা। আচ্ছা 9 নম্বরে আসি। 9 নম্বরে বলতেছে ইনস্পায়ার
আর ইনস্টিগেট, ইনস্পায়ার এন্ড ইনস্টিগেট। ঠিক আছে, তার রুলসটা আমি দিচ্ছি যে ইনস্পায়ার কখন বসবে আর ইনস্টিগেট কখন বসবে। ইনস্পায়ার তখনই বসবে, এর অর্থটা কি? এর অর্থ হলো ভালো কাজে উৎসাহ দেওয়া। ইনস্পায়ার মানে ভালো কাজে উৎসাহ দেওয়া, আর ইনস্টিগেট মানে খারাপ কাজে প্ররোচিত করা, প্ররোচিত করা। ইনস্টিগেট মানে হচ্ছে খারাপ কাজে প্ররোচিত করা। ঠিক আছে, তো এক্সাম্পল দিয়েছি, হি ইনস্টিগেট টু মি ডু গুড ওয়ার্ক। তার মানে তিনি আমাকে ভালো কাজে বা কাজ করতে অনুপ্রাণিত করেছেন। তিনি আমাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছেন। আমি বলেছি যখন ভালো কাজ হয়, ভালো কাজ কিন্তু মানুষকে ইন্সপায়ার করে। ঠিক আছে, আগ্রহ তৈরি করে। ঠিক আছে, সুতরাং ভালো কাজের ক্ষেত্রে অবশ্যই ইন্সপায়ার। যখন দেখবা যে গুড ওয়ার্ক, এই যে এখানে ডু দা টু মি ডু গুড ওয়ার্ক। ঠিক আছে, তো এখানে গুড ওয়ার্কটা মানে একটা ভালো কাজ, আর ভালো কাজ হলে ইন্সপায়ার হবে। ঠিক আছে, ইন্সপায়ার এখানে যেহেতু পাস্ট ফর্মের আছে, সুতরাং তোমরা পাস্টেই দিবা ইন্সপায়ার। ঠিক আছে, ইনস্টিগেট এখানে বসবে না। ঠিক আছে, রাইট। তো এরপরে আমরা 10 নম্বর রুলসে চলে যাই। 10 নম্বরে কি বলতেছে যে মেমোরি থাকলে হার্ট বসে। দ্যাটস মিন মেমোরি থাকলে হার্ট বসবে, হার্ট। তো মনে রাখার সহজ উপায় কি? যে মনে রাখা বা বোঝাতে মেমোরি, আর আবেগ বোঝাতে হার্ট। ঠিক আছে, আবেগ বোঝাতে হার্ট বসবে। আর যদি মনে রাখা বা মেমোরি বোঝায়, এক্ষেত্রে পরীক্ষায় তোমাদেরকে ইন্টারচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এক্ষেত্রে পরীক্ষায় কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল দিয়েছি, আই লাভ ইউ ফ্রম মাই মেমোরি। ঠিক আছে, আমি তোমাকে হৃদয় থেকে ভালোবাসি, মানে আমার মন থেকে ভালোবাসি। আই লাভ ইউ ফ্রম মাই হার্ট, মানে এটা যখন হার্ট বোঝাবে তখন তোমাদেরকে আবেগ বুঝতে হবে যে আসলে এটা আবেগ দিয়ে বলতেছে নাকি এটা হৃদয় থেকে বলতেছে। অনেক ক্ষেত্রে কি হয় যে আবেগের তাড়নায় অনেক কিছু করে বসে, ভুল এবং সঠিক ন্যায় অন্যায় বুঝে না। ঠিক আছে, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা হচ্ছে আবেগ তাড়িত ব্যক্তি, রাইট। আর যখন হৃদয় থেকে বোঝাবে তখন সেটাকে মেমোরি বলবে সেক্ষেত্রে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 11 নম্বরে বলতেছে যে ব্রেড, আর কি এখানে দেওয়া আছে প্রাইস অফ ব্রেড কখন বসবে এবং প্রাইস অফ ব্রেড কখন বসবে। তো এখানে রুলসে বলা হচ্ছে ব্রেড একটি আনকাউন্টেবল নাউন, তাই নির্দিষ্ট সংখ্যা বোঝাতে প্রাইস অফ ব্রেড বসাতে হয়। ঠিক আছে, তো এক্সাম্পল আমি দিয়েছি, আই এট 2 ব্রেডস। তার মানে বাংলায় আমি 2 টুকরো রুটি খেয়েছি। তা দেখো 2 টুকরো হচ্ছে কাউন্টেবল নাউন, তার মানে গণনা করা যাচ্ছে। ঠিক আছে, তার মানে নির্দিষ্ট সংখ্যক বোঝাতে প্রাইস অফ ব্রেড বসবে। তো এটা হচ্ছে ব্রেড মানে ঠিক আছে রুটি এখানে বলছে আই এট 2 হচ্ছে 2 রুটি মানে নির্দিষ্ট সংখ্যক, তার মানে কাউন্টেবল। আর কাউন্টেবল থাকলে তোমাদেরকে প্রাইস অফ ব্রেড বসাতে হবে। আমি 2 টুকরো রুটি খেয়েছি। 12 নম্বরে আসি। 12 নম্বরে বলতেছে যে বিজনেস কখন বসবে আর প্রাইস অফ বিজনেস কখন বসবে। রুলস নাম্বার ফলো। বিজনেস একটি অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ বোঝাতে এ প্রাইস অফ বিজনেস ব্যবহার হয়। যখন কোনো বিষয় নির্দিষ্ট করে বোঝায় তখন কিন্তু এ প্রাইস অফ বিজনেস তোমাদেরকে বসাতে হবে, রাইট। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, হি হ্যাজ মেনি বিজনেসেস টু ডু। ঠিক আছে, আর এরপরে আমি দিয়েছি হি হ্যাজ মেনি প্রাইস অফ বিজনেস টু ডু, তার অনেক কাজ রয়েছে করার মতো। ঠিক আছে, এই যে অনেক কাজ রয়েছে, তার মানে অনেক এরকম যখন বুঝাবে তখন প্রাইস অফ বিজনেস তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, তোমাদের বিজনেস থাকলে তোমরা প্রাইস অফ বিজনেস বসাবা, অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো 13 নম্বর বলতেছে রেফিউজ কখন বসবে এবং ডিনাইড কখন বসবে। রুল নাম্বার আমি দিয়েছি, রেফিউজ বোঝায় কিছু করতে অস্বীকার, আর ডিনাইড বোঝায়
অস্বীকার করে দেওয়া বা অস্বীকার করা যে কিছু ঘটেছে সেটা আর কি, ঠিক আছে, অস্বীকার করা বা অস্বীকার করা যে কিছু ঘটেছে সেরকম কিছু আর কি, ঠিক আছে। তো হি ডিনাইড টু হেল্প মি, ঠিক আছে, সে আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল, সে আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল, ঠিক আছে। তো এই যে অস্বীকার করেছিল, এক্ষেত্রে তোমাদেরকে ডিনাইড এর জায়গায় রেফিউজ বসাতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা 12 নম্বর 13 নম্বরটি বুঝতে পেরেছো। 14 নম্বরে বলতেছে belonged আর আছে belongs। তো belongs কখন বসবে আর belongs কখন বসবে? belongs এর ভার্ব এর টেন্স পরিবর্তন অনুযায়ী ব্যবহৃত হয়। belong হচ্ছে কি ভার্ব, এর টেন্স পরিবর্তন অনুযায়ী ব্যবহৃত হয় যদি এখনকার মালিকানা বোঝায় তাহলে belongs, আর অতীতে বোঝালে belonged অর্থাৎ পাস্ট ফর্ম বসবে, ঠিক আছে। তো আমি एग्जांपल দিয়েছি দিস হাউস বিলং টু মি, ঠিক আছে, এটা কিন্তু বর্তমানে বোঝাচ্ছে দিস হাউস বিলংস টু মি, তার মানে এই বাড়িটি আমার। এই যে বর্তমানে বোঝাচ্ছে বর্তমানের বাড়িটি আমার, সেক্ষেত্রে তোমাদেরকে বিলংস বসাতে হবে। দিস হাউস বিলংস টু মি, তার মানে এই বাড়িটি আমার, ঠিক আছে। বর্তমান বোঝালে বিলংস বসাতে হবে, আর যদি অতীতের কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে তোমরা বিলংগেট বসাবা, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বিলংগেট বসাবা, রাইট। এরপরে আসি আমরা 15 নম্বরে। 15 নম্বরে বলতেছে ওল্ডার আর এইডার, সরি ওল্ডার আর ইল্ডার, ঠিক আছে। তখন ওল্ডার কখন বসাবো আর ইল্ডার কখন বসাবো, রুলস নাম্বার ফলো করো। ইল্ডার ব্যবহৃত হয় মানুষ এবং বিশেষ করে আত্মীয়দের তুলনায়, ইল্ডার ব্যবহৃত হয় মানুষ এবং বিশেষ করে আত্মীয়দের তুলনায়, আর ওল্ডার সাধারণত বয়স বোঝাতে ব্যবহৃত হয়, যেমন জেনারেল ক্ষেত্রে ইল্ডার ব্যবহৃত হয় মানুষ এবং বিশেষ করে আত্মীয়দের তুলনায়, আর ওল্ডার সাধারণত বয়স বোঝাতে ব্যবহৃত হয় জেনারেল ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি দিয়েছি হি ইজ মাই ওল্ডার ব্রাদার, ঠিক আছে, আর হি ইজ মাই ইল্ডার ব্রাদার। দেখো ওল্ডার হচ্ছে বয়সের ক্ষেত্রে, যদি বয়স ক্ষেত্রটা বোঝায় সেক্ষেত্রে কিন্তু ওল্ডার বসাবা। এখানে যেহেতু সে আমার বড় ভাই সেক্ষেত্রে ইল্ডার তোমাদেরকে বসাতে হবে। আশা করি তোমরা ওল্ডার আর ইল্ডারের ক্ষেত্রটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমরা পরীক্ষায় ওল্ডার থাকলে ইল্ডার বসে দিবা, তোমাদের ডিরেক্টলি অ্যান্সার হয়ে যাবে। 16 নম্বরে বলতেছে হাং আর হাঙ্গেট, হাং আর হাঙ্গেট, হাং কখন বসবে আর হাঙ্গেট কখন বসবে, ঠিক আছে। আমরা রুলসে দেখি যে হাং বসে জিনিস টানিয়ে রাখার জন্য, হাং আমরা অনেক কিছু জিনিস আমরা টানিয়ে রাখি সেক্ষেত্রে তোমরা হাং বসাবা, আর হাঙ্গেট বসে ফাঁসির জন্য, ঠিক আছে। হাঙ্গেট মানে ফাঁসি, ঠিক আছে। হাং মানে হচ্ছে টাঙিয়ে রাখা, কোনো জিনিস টাঙিয়ে রাখা, আর হাংড গেট মানে হচ্ছে ফাঁসি দেওয়া বা ফাঁসির ক্ষেত্রে যখন আর কি ব্যবহার হয় সেক্ষেত্রে হাঙ্গেট ব্যবহার হয়। দ্য ক্রিমিনাল ওয়াজ হাং স্টারডে, দেখো ক্রিমিনালকে কখনো মানুষ টাঙিয়ে রাখে না, দ্যাটস মিন ক্রিমিনালকে মানুষ ফাঁসি দেয়, ঠিক আছে। তো ক্রিমিনালকে যখন ফাঁসি দেয় তখন হাং না হয়ে এটা হয়ে যাবে হাঙ্গেট, ঠিক আছে। তার মানে অপরাধীকে গতকাল ফাঁসি দেওয়া হয়, স্টারডে মানে গতকাল ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে, হাঙ্গেট। আর এখানে হাঙ্গেট আমরা বসিয়েছি এই কারণে গতকাল, তার মানে পাস্টে রয়েছে, এটার আমরা পাস্ট ফর্ম হাঙ্গেট বসিয়ে দেবো, হাং থেকে হাঙ্গেট বসিয়ে দেবো। তাহলে পাস্ট ফর্ম যদি আমরা বসিয়ে দেই এর অর্থগত দিক থেকে এটি সঠিক হচ্ছে এবং ভাবগত দিক থেকে এটা সঠিক রূপ মানে বসা হচ্ছে, রাইট। 17 নম্বর আসি। 17 নম্বরে বলতেছে ফুল মার্ক, ঠিক আছে, ফুল মার্ক আর ফুল মার্কস, তার মানে এই যে একটা অতিরিক্ত এজ যুক্ত, ফুল মার্ক কখন বসাবো আর ফুল মার্কস কখন বসাবো। দেখো রুলে বলা হচ্ছে যে ফুল মার্কস একটি প্লুরাল এক্সপ্রেশনস, ফুল মার্কস এজ যুক্ত যেটা সেটা হচ্ছে একটা প্লুরাল এক্সপ্রেশনস যা টেস্ট এ সর্বোচ্চ নাম্বার বোঝাতে ব্যবহৃত হয়, যা টেস্ট এ সর্বোচ্চ নাম্বার বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল হি গট ফুল মার্ক ইন ইংলিশ, দেখো হি
গট ফুল মার্ক ইন ইংলিশ, সে ইংরেজিতে পুরো নাম্বার পেয়েছে, পুরো নাম্বার। আমি বলি যে পুরো নাম্বার বলতে কি, পুরো নাম্বার যখন বোঝাবে তখন কিন্তু তোমাদেরকে ফুল মার্কস, তার মানে মার্কস এর শেষে এস যুক্ত করতে হবে, ঠিক আছে। তোমরা ফুল মার্কস থাকলে ফুল মার্কস করে দেবা, তাহলে অ্যান্সারটি হয়ে যাবে, ঠিক আছে। ফুল মার্কস যখন বোঝাবে পুরোপুরি নাম্বার বা সর্বোচ্চ নাম্বার দ্যাটস মিন, তখন তোমরা এস যুক্ত করে দেবা মার্কস এর শেষে, তাহলে অ্যান্সার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু কিন্তু এই যে দেখো সম্পূর্ণ ঠিক আছে, জাস্ট অল্প একটু ক্রিয়েটিভিটির জন্য তোমাদের কিন্তু অ্যান্সার গুলো রং এন্ড রাইট হয়, ঠিক আছে। এগুলো তোমাদেরকে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। এরপরে দেখো 18 নম্বরে বলা হচ্ছে ম্যান অফ লেটার। 18 নম্বরে বলা হচ্ছে ম্যান অফ লেটার আর ম্যান অফ লেটার্স, তার মানে এখানেও অতিরিক্ত একটা এস যুক্ত হয়। তা ম্যান অফ লেটার আর ম্যান অফ লেটার্স কখন ব্যবহৃত হয় সেক্ষেত্রে দেখো, ম্যান অফ লেটার্স মানে একজন পণ্ডিত সাহিত্যিক ব্যক্তি, একে প্লুরাল না করেই বোঝানো হয়। ম্যানস অফ লেটার্স মানে একজন পণ্ডিত সাহিত্যিক ব্যক্তি, একে প্লুরাল না করেই বোঝানো হয়। ফর এক্সাম্পল আমি এখানে দিয়েছি যে হি ইজ এ ম্যান অফ লেটার, ঠিক আছে, তিনি একজন পণ্ডিত ব্যক্তি, ঠিক আছে। পণ্ডিত ব্যক্তি যেখানে হবে তখন ম্যানস অফ লেটার্স তোমাদেরকে অর্থাৎ এস যুক্ত করে দিতে হবে। এরকম বাক্য তোমাদের সেন্টেন্স দিয়ে পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই সেন্টেন্স গুলো দেবে, যদি আসে তাহলে এই সেন্টেন্স গুলো দেবে, ঠিক আছে। এই সেন্টেন্স গুলো এটি একটি সেন্টেন্সেই কিন্তু ব্যবহৃত হয়, দ্যাটস মিন আমি তোমাদেরকে সেই সেন্টেন্সটি এখানে দিয়ে দিয়েছি। এরপরে 19 নম্বরে বলা হচ্ছে টু গো দেয়ার ফ্রম টু গোয়িং দেয়ার। টু গো দেয়ার কখন বসে আর ফ্রম টু গোয়িং দেয়ার কখন বসে, আমি সেটি এখন তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এই রুলস দিয়েও তোমাদের এক্সামে কোশ্চেন আসে। এখানে রুলসে দেখো টু গো দেয়ার হলো স্ট্যান্ডার্ড অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট ফর্মস, ঠিক আছে। গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম হচ্ছে টু গো দেয়ার, তার মানে ভার্বের বেস ফর্ম এখানে ব্যবহৃত হচ্ছে, ভার্বের বেস ফর্ম, গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, টু গো দেয়ার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের, যদি আমার ক্লাস তোমরা যদি করে থাকো তোমরা সেখানে দেখেছো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়, তো এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম গো রয়েছে, ঠিক আছে। আমরা এটা কখন ব্যবহার করব সেটা দেখো। আর ফ্রম টু গোয়িং দেয়ার এটা বলাটা ভুল, কারণ এটি হচ্ছে স্ট্রাকচার এবং টেন্স উভয় দিক থেকেই ভুল। ফ্রম টু গোয়িং দেয়ার, তাহলে ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, টুটা হচ্ছে প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন দিয়ে গোয়িং দেয়ার এখানে মানে স্ট্রাকচারগত এবং টেন্সগত এটা ভুল, ঠিক আছে। তো এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে। আমি এখানে এক্সাম্পল দিয়েছি হি প্লান্ট ফ্রম টু গোয়িং দেয়ার, ঠিক আছে। হি প্লান্ট ফ্রম টু গোয়িং দেয়ার, তার মানে ফ্রম টু গোয়িং দেয়ার, এখানে তোমাদেরকে অ্যান্সার করতে হবে হি প্লান টু গো দেয়ার, তার মানে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তার মানে সে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিল, সে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিল, দ্যাটস মিন। এর একটা টিপস আমি তোমাদেরকে দিয়ে দেই, এটি খুবই সেনসিটিভ বিষয়। এর টিপসটা হলো টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, যেমন গো, ইট, ডু বসে, ঠিক আছে। গো, ইট, ডু হচ্ছে বেস ফর্ম। ট্রু গোয়িং এটা গ্রামাটিক্যালি ভুল, ট্রু গোয়িং কখনো বসবে না, ঠিক আছে, টু গো বসবে, ঠিক আছে, রাইট। এরপরে 20 নম্বরে আসি। 20 নম্বরে কি বলতেছে দেখি। 20 নম্বরে বলা হচ্ছে গো টু রেইনস আর গো টু রেইন, তার মানে এখানেও একটা এক্সেস এস যুক্তর ব্যাপার এখানে রয়েছে এই রুলসে। তো রেইন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার মানে রেইন কখনো গণা যায় না, ঠিক আছে। রেইনস কখনো গণা যায় না, রেইনস খুব বিশেষ ধরনের লিটারি ইউজ ছাড়া ব্যবহার হয় না। উদাহরণ আমি এখানে দিয়েছি হি ওয়েন্ট আউট ইন দ্য রেইনস, সে বৃষ্টিতে বাইরে গিয়েছিল। হি ওয়েন্ট আউট ইন দ্য রেইনস, সে বৃষ্টিতে বাইরে গিয়েছিল, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে অবশ্যই রেইন বসাতে হবে, ঠিক আছে, কেননা রেইনটা হচ্ছে আনকাউন্টেবল, সুতরাং
এখানে এজ যুক্ত করতে হবে না, এখানে শুধু ডিরেক্টলি রেইন বসাতে হবে। তো এরপরে 21 নম্বরে আসি। 21 নম্বরে কি বলতেছে? রং ইনফরমেশন। আর এখানে হচ্ছে এজ যুক্তর খেলা, এক্সেস একটা এস রয়েছে। তো আমি তোমাদেরকে আরেকটা ট্রিক্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এজ যুক্ত রয়েছে এগুলো হচ্ছে সিঙ্গুলার। পৃথিবীতে যত ওয়ার্ড রয়েছে এজ যুক্ত গুলো হচ্ছে কি সিঙ্গুলার, হয় সেটা সাবজেক্ট অথবা ভার্ব। এজ যুক্ত গুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তোমরা অনেকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যা পড়েছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল সূত্র আছে যে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? তো এখানেও সেই রকম বিষয়টা যে রং ইনফরমেশনস, রং ইনফরমেশনের শেষে এজ যুক্ত, আর রং ইনফরমেশন, ইনফরমেশনস আর ইনফরমেশন, এখন কোথায় কোনটা বসবে? এখানে দেখো, হি গিভ মি ইনফরমেশনস, সে আমাকে তথ্য দিয়েছে। আর এসটা আছে সে আমাকে তথ্য দিয়েছে, ঠিক আছে? এখন সে আমাকে অনেকগুলো তথ্য দিতে পারে, আদারওয়াইজ অনেকগুলো, ঠিক আছে? এটি হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? তাই এর ক্ষেত্রে হি গিভস মি ইনফরমেশনস, তার মানে এজ যুক্ত যেটা রয়েছে এটার পরিবর্তে ইনফরমেশন এখানে তোমাদেরকে বসাতে হবে। অনলি ইনফরমেশন, সে আমাকে তথ্য দিয়েছে, অনলি তথ্য দিয়েছে, ঠিক আছে? অনলি ইনফরমেশন মানে অনলি তথ্য, দ্যাটস মিন এখানে তোমরা ইনফরমেশনটা বসাবা, রাইট? ইনফরমেশন বসাবা, অ্যান্সারটি সঠিক হয়ে যাবে, রাইট? 22 নম্বর আসি। 22 নম্বরে বলা হচ্ছে যে ইলিজিবল আর লেজিবল। ইলিজিবল আর লেজিবল কখন বসবে? রুলসে কি বলা হচ্ছে? রুলসে বলা হচ্ছে যে ইলিজিবল হচ্ছে মনে পড়া যায় না, মনে পড়া যায় না, আর লেজিবলটা হচ্ছে মনে পড়ার উপযোগী। মনে পড়া যায় না আর একটা হচ্ছে মনে পড়ার উপযোগী। তো কখন কোনটা বসাবা? ফর এক্সাম্পল, হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল। যদি ভালো বোঝাতে চাই, যদি ভালো বোঝাতে চাই সেক্ষেত্রে তোমাদেরকে কি বসাতে হবে? এর অর্থ হচ্ছে তার হাতের লেখা পড়ার মতো স্পষ্ট, ঠিক আছে? হিজ হ্যান্ডরাইটিং ইজ ইলিজিবল, তার হাতের লেখা কি পড়ার মতো স্পষ্ট। তার মানে এখানে আমি ভালো বোঝাচ্ছি যে তার হাতের লেখা ভালো, এই যে ভালো বোঝাচ্ছি, ভালো করে তাকে প্রমোট করতেছি, এই ক্ষেত্রে আমরা লেজিবল বসাবো, ঠিক আছে? কারণ ইলিজিবলটা হচ্ছে কি মনে পড়ার মতো, যা কোনোভাবে লেগেছে এরকম আর কি, কিন্তু এখানে পুরোপুরি ভালো লেগেছে, তাকে আমি প্রমোট করতেছি, দ্যাটস মিন এখানে তোমরা লেজিবল বসাবা, তাহলে অ্যান্সারটি সঠিক হয়ে যাবে। 23 নম্বরে আসি। 23 নম্বর কি বলতেছে? 23 নম্বরে বলছে মার্ডার আর আছে কিল্ড। এই মার্ডার কখন বসাবো আর কিল কখন বসাবো? তো মার্ডার হচ্ছে আইনগত বা আইনত অপরাধমূলক ভাবে কাউকে হত্যা করা, আইনত অপরাধমূলক ভাবে কাউকে হত্যা করা, ঠিক আছে? এটা হচ্ছে মার্ডার। আর কিল হচ্ছে সাধারণভাবে কাউকে একবারে ডিরেক্টলি হত্যা করা। মার্ডারটা হচ্ছে আইনগত অপরাধমূলক ভাবে কাউকে হত্যা করা, আর কিল হচ্ছে ডিরেক্টলি কাউকে সাধারণভাবে হত্যা করা, ঠিক আছে? কিল্ড হিম। তো এখানে দেখো আমি এক্সাম্পল দিয়েছি, হি ওয়াজ মার্ডার্ড ইন দ্য ওয়ার। হি ওয়াজ মার্ডার্ড ইন দ্য ওয়ার, সে যুদ্ধে নিহত হয়েছে। এখন যুদ্ধের ক্ষেত্রটা হচ্ছে ডিফারেন্ট, যুদ্ধের ক্ষেত্রে ডিফারেন্ট, ঠিক আছে? যুদ্ধ অনেক লোক সংগঠিত হয়, কে কাকে মারে, ঠিক আছে? অনেকটা পরিষ্কার না। কিন্তু কিল কখন হবে? কিল হবে যে ডিরেক্টলি সে তাকে নিহত করেছে বা মেরেছে, সেক্ষেত্রে তোমরা কিল বসাবা। হি ওয়াজ কিল্ড ইন দ্য ওয়ার, সে যুদ্ধে নিহত হয়েছে, ঠিক আছে? যখন সে ডিরেক্টলি এরকম বোঝাবে তখন কিন্তু কিল ব্যবহার করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিসেন্ট টু কখন বসাবো? হেয়ার কখন বসাবো? লিসেন্ট কখন বসাবো? দেখো রুলস হচ্ছে হেয়ার স্বাভাবিকভাবে কানে আসা, আর লিসেন টু মানে হলো মনোযোগ দিয়ে শোনা। অনেক সময় বলো না যে লিসেন টু মি, তোমরা কি মনোযোগী হও ইন দিস ব্ল্যাকবোর্ড, ঠিক আছে? লুকিং দিস ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে। অথবা অনেক সময় টিচাররা বলে যে ইন ইউর চ্যাপ্টার, ওপেন দ্য বুক, ঠিক আছে? এরকম অনেক সময় বলে যে বইয়ের দিকে মনোযোগী হও, ব্ল্যাকবোর্ডের দিকে মনোযোগী হও, ক্লাসের দিকে মনোযোগী হও, সেক্ষেত্রে লিসেন টু বসাবা, ঠিক আছে? আদারওয়াইজ তোমরা কি
হেয়ার বসাবা। আমি এখানে এক্সাম্পল দিয়েছি যে আই হার্ড মিউজিক কেয়ারফুলি। তো আবার বলেছি আই লিসেন টু মিউজিক কেয়ারফুলি, আমি মনোযোগ দিয়ে গান শুনেছি। তার মানে এই যে মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে লিসেন টু মি বসাবা, সরি মি না, লিসেন টু বসাতে হবে। দ্যাটস মিন তাহলে অ্যান্সারটা সঠিক রূপে হয়ে যাবে। আচ্ছা, আর আমি দুইটা শিখাবো, 25 আর 26, 27 নম্বরে শেষ করে দিচ্ছি। তারপর ক্লাসটা অনেক লম্বা হয়েছে, তোমরা যারা এতক্ষণ থেকে ওয়েটিং করে ধৈর্য ধরে ক্লাসটি দেখেছো, আশা করি তোমরা অনেক কিছু কি শিখতে পেরেছো। তো 25 নম্বর বলা হচ্ছে হোপ কখন বসবে আর এক্সপেক্ট কখন বসবে। হোপ মানে হলো ভালো কিছু হওয়ার আশা করা, ঠিক আছে, ভালো কিছু হওয়ার আশা করা। আর এক্সপেক্ট মানে হলো সম্ভাব্য বা স্বাভাবিক কিছু প্রত্যাশা করা। তোমার কাছে আমি এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, আই এক্সপেক্ট টু উইন দা লটারি, আমি লটারি জেতার আশা করেছিলাম, ঠিক আছে। আর আই হোপ টু উইন দা লটারি, ঠিক আছে। তো এখানে তোমরা এক্সপেক্টের জায়গায় হোপ, কারণ এক্সপেক্ট মানে আমি আশা করেছিলাম, তুমি করলে না কেন কাজটা। আর লটারি কখনো মানুষ আশা করে, সে পাইতেও পারে না পাইতেও পারে। সে লটারিটা আসলে এরকম যে তার ভাগ্যে থাকতেও পারে না থাকতেও পারে, সেক্ষেত্রে তোমরা হোপ বসাবা। আর এক্সপেক্ট কখন বসাবা, তোমার কাছে আমি আশা করেছিলাম, তুমি করলে না কেন, পারলে না কেন, দ্যাটস মিন পারতেই হবে, সেক্ষেত্রে এক্সপেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো 26 নম্বরে আমি বলতেছি ডিসকভার কখন বসবে আর ইনভেন্ট কখন বসবে। ডিসকভার মানে কি? ডিসকভার মানে খুঁজে পাওয়া, ইনভেন্ট মানে নতুন কিছু তৈরি করা, ঠিক আছে। ইনভেন্টটা কি? নতুন কিছু তৈরি করা। আর ডিসকভার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার রুলসে কি বলতেছে। হি ডিসকভার্ড দা টেলিফোন, সে টেলিফোন আবিষ্কার করেছে। হি ইনভেন্টেড দা টেলিফোন, ঠিক আছে। তার মানে টেলিফোনটা হচ্ছে, টেলিফোন কেউ খোঁজে না, ঠিক আছে। টেলিফোন কেউ কি খুঁজে পায়? ডিসকভার মানে আবিষ্কার, ঠিক আছে, এটা মানলাম। কিন্তু টেলিফোনটা কি কেউ খুঁজে পেয়ে আবিষ্কার করে? না, এটা হচ্ছে নতুন কিছু তৈরি করা, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদেরকে ইনভেন্টেড বসাতে হবে। হি ইনভেন্টেড দ্য টেলিফোন, সে টেলিফোন আবিষ্কার করেছে। দ্যাটস মিন এখানে ইনভেন্টেড বসবে। 27 নম্বর, আজকের সবচেয়ে শেষ আকর্ষণীয় যে রুলসটি, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটি আসতে পারে পরীক্ষা। ম্যান অফ শর্ট কখন বসাবা আর ম্যান অফ শর্টস কখন বসাবা। তো এখানেও এজ যুক্ত করতে হয়, দুটাই আমি দেখাচ্ছি। যে ম্যানস অফ শর্টস মানে হচ্ছে ছোট পোশাক পরা ব্যক্তি, ম্যান অফ শর্টস মানে ছোট্ট পোশাক পরা ব্যক্তি। আর ম্যান অফ শর্ট মানে অর্থহীন, ম্যান অফ শর্ট মানে হচ্ছে অর্থহীন। হি ইজ এ ম্যান অফ শর্ট, সে হাফ প্যান্ট পরা একজন ব্যক্তি। তার মানে সে হাফ প্যান্ট পরা একজন ব্যক্তি, তার মানে পোশাক পরা বোঝাচ্ছে। এই যে পোশাক পরা বোঝালে ম্যান অফ শর্টস তোমাদেরকে ব্যবহার, তার মানে এজ যুক্ত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আজকে আমি তোমাদেরকে মোটামুটি 27টি রুলস দেখালাম। প্রত্যেকটি রুলস এর উদাহরণ, এক্সাম্পল, ঠিক আছে, এবং রুলস গুলো দিয়ে এবং মনে রাখার টিপস গুলো দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ক্লাসটা যারা কমপ্লিটলি বুঝতে পারবা, তাদের কারেকশনে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। যদি একটু বুঝতে প্রবলেম হয়, তারা আবার ভিডিওটা পজ করে টেনে টেনে দেখবা, তাহলে আবার তোমাদের যে লেখিনগুলো, তোমাদের যে ল্যাবস গুলো থাকবে ক্লাসে, এই ক্লাসের মধ্যে যে জড়তাগুলো থাকবে, ভিডিওটি কয়েকবার যদি তোমরা দেখো, তাহলে তোমাদের এই ক্লাসটি কমপ্লিটলি তোমরা এই কারেকশনে অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। আমি আরো তোমাদেরকে কারেকশনের উপর আরো বিস্তারিত ক্লাস দেব, সেই ক্লাসগুলো দেখার অনুরোধ জানিয়ে আমি আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। এবং যারা ফেসবুক থেকে দেখতেছো, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবা। আর লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। যারা করেছে তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, ধন্যবাদ সবাইকে।